বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন দৌলতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশের বঞ্চিত কর্মী ভাইদের নিয়ে আজকের এই নৌবিহার, নৌকা সফর এবং নির্বাচনী সমাবেশ এবং বনভোজনের অনুষ্ঠানের সম্মানিত আজকের এই আয়োজনের পরিচালক সভাপতি দৌলতপুর ইউনিয়নের সম্মানিত আমির, আমাদের একান্ত প্রিয় ভাই, বেলকুচি উপজেলা শুরা এবং কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা সাইদুল ইসলাম মোতাহার, আজকের সঞ্চালক ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই আব্দুর রহমান, আজকের অনুষ্ঠান যার উপস্থিতিতে আমরা প্রাণ ফিরে পেয়েছি, আমাদের সেই বর্ষিয়ান দায়িত্বশীল বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিস শুরার অন্যতম সদস্য, বেলকুচি উপজেলার সাবেক আমির, যিনি এখন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন অভিভাবক, দায়িত্বশীল সংগ্রামী জননেতা অধ্যাপক নুরুন নবী সরকার স্যার, উপস্থিত আছেন দৌলতপুর ইউনিয়নের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা লুৎফর রহমান, ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার ইকবাল হুসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নরসার্দুল মর্দে মুজাহিদ দায়িত্বশীল কর্মী ভাইরা, ছাত্র বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার বক্তৃতা শোনার কারো মন নাই, সবার নজর হলো খিচুড়ির দিকে, এজন্য আমি বক্তব্য দেব না। আমাদের স্যার বলছে, একজন কবি আছেন রফিক আজাদ, নাম কি নাম? রফিক আজাদ। ওনার একটা কবিতায় এভাবে বলছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সুকান্ত, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। কেমন? এটা হলো রফিক আজাদের শেষের চোখ, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। আমি কিন্তু গাল দিই নেই, কবির কবিতার শব্দ চয়ন। তো সুতরাং যদি বলেন যে বক্তৃতা বাদ দেন, খিচুড়ি দেন আগে, তাহলে তো শেষ। অতএব কথা বলার আগে আমি আমার বক্তৃতা শেষ করে দেব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভোটের যা কথা আমাদের স্যার বলেছে, আলহামদুলিল্লাহ আমরা আজকের এই সমাবেশে যাদেরকে নিয়ে আসছি, ভোট পাওয়ার জন্য নিয়ে আসছি, যে আপনারা ভোট দিয়েন, হেদায়েতি কথা বলে আপনাদের কাছে ভোট চাবো, আপনারা আমাদের কথায় রাজি হবেন, ভোট দিবেন, এই আশা আপনাদের নিয়ে আসছি। ভোট তো আপনারা দিবেন, 14 গোষ্ঠীকে দেওয়াবেন। কয় গোষ্ঠী? 14 গোষ্ঠীকে দেওয়াবেন। সোজা কথা, সাফ কথা। সেই ভূমিকা কি হবে, সেই দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে যা যা বলা দরকার আমাদের স্যার বলছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার 54 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন কোন সরকার করতে কথার উত্তর দিতে হবে। উত্তর যারা দিবে না তাদের খিচুড়ি দেওয়া হবে না, যতই ক্ষুধা লাগুক, উপায় নাই, গোলাম হোসেন, কথা বলতেই হবে। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার 54 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন কোন সরকার করতে, স্বাধীনতার 54 বছর বাদ দিলাম, আরো আগে চলে যাই। 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান হলো। কেমন? পাকিস্তানের 23 বছর, কয় বছর? 47 সাল থেকে নিয়ে 71, কত বছর? 23 বছর। কোনো চেয়ার তো নাই, দু একটা চেয়ার আনতে, এরপরে যদি কেউ পিকনিক করেন নৌকায় চেয়ার তুলবেন। কেমন? আমরা তো লতি বিশ্বাসের মতো বলতে পারি না, এই শালারা চেয়ার আন, রাগ করলেন? আমরা তো মাটির মতো চলি, কিন্তু
নেতৃবৃন্দের শান মর্যাদা আপনাদেরকে বুঝতে হবে। উনি তো মুরব্বী মানুষ, আমি বসে থাকতে পারি না, আমি পাও সোজা করে দিছিলাম একবারে। কেমন প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার 54 বছর, তার আগে আরো 23 বছর পাকিস্তান কায়েম হয়েছিল মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ের জন্য, কিন্তু মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায় হয় নাই। পাকিস্তান পরিচালিত হবে, মুসলমানদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কিন্তু পাকিস্তান কায়েম হওয়ার পরে কোরআন সুন্নাহ ভিত্তিক তারা দেশ শাসন করে নাই, তারাও সুখ দিতে পারে নাই। এরপরে 1971 সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটি যুদ্ধ হলো। 71-এর যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো, বলা হলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। দিতে পারছে? খেতে দিতে পারে নাই। ঘেসু কচু খেয়ে মানুষ জীবনযাপন করছে। 74-এর দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা। শিল্পীচার্য জয়নাল আবেদিনের ক্যানভাসে আঁকা ছবিগুলো আজও সাক্ষ্য বহন করতেছে। কেমন? বস্ত্রের দিকে যান, বস্ত্র দিতে পারে নাই। কি দিতে পারে নাই? বস্ত্র মানে কি? কাপড়। রংপুরের জেলে পাড়ার বাসন্তী লজ্জা নিবারণের জন্য সেদিন তাকে কয়েকটা জাল লজ্জায় পেঁচিয়ে লজ্জা নিবারণের জন্য জাল পড়তে হয়েছিল। তাহলে অন্ন দিতে পারে নাই, বস্ত্র দিতে পারে নাই। চিকিৎসা বিনে মানুষ মারা গেছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। শিক্ষা তো ছিলই না। সব অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। কারণ কি? কারণ একটাই, মানুষের সুখ এবং সমৃদ্ধির জন্য, মানুষের মৌলিক অধিকার পূরণের জন্য যেই হাতিয়ার আল্লাহর পক্ষ থেকে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হয়েছে, সেই গাইড বুক অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা, সেই গাইড বুকের নাম কি? আল কোরআন। দ্য হোলি কোরআন is the best constitution in the world, not only Bangladesh, not only Pakistan, not only ভারত, একেবারে গোটা পৃথিবীর জন্য শ্রেষ্ঠ যদি কোনো সংবিধান থাকে সেটার নাম কি? আল কোরআন। কোরআন দিয়ে কেউ দেশ পরিচালনা করে নাই। এজন্য এরশাদ সরকার নতুন বাংলাদেশ দিতে চায়, ব্যর্থ হয়েছে। শেখ মুজিব সোনার বাংলা দিতে চায়, ব্যর্থ হয়েছে। এরপরে হাসিনা ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, তারপরে আর কি সমস্ত বাংলার কথা বলে, ডিজিটাল বাংলা বলেন, স্মার্ট বাংলা বলেন, কেমন সব কিছুতে তারা ব্যর্থ হয়েছে। এখন তাই জনগণ বলতে শুরু করেছে, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী বাংলাদেশ খালি এক সাইডে কইবেন, অন্যান্য ইসলামী দলগুলা কি করছে? আপন সেরে কথা বলা, এক চোখে নুন বেচবেন আর এক চোখে তেল বেচবেন, এটা হইতে পারে না। কথা বলবেন সার্বজনীন, গ্রহণযোগ্য কথা বলতে হবে। সব দল দেখা শেষ, ইসলামের ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ যদি হয়, ইসলাম মনারা যদি ক্ষমতায় যায়, তাহলে দেশ চালাবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি দেশ চালায় কেউ, আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ইত্তাকালা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইলাল আরদ। সুবহানাল্লাহ। আসমান ও জমিনের দরজা আমি খুলে দেব, বারাকা দিয়ে তোমাদেরকে আমি মনোয়ার করে দেব। সুবহানাল্লাহ। সুখ আর সুখ আমাদের মধ্যে থাকবে, সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এজন্য আমরা সবাই এখন থেকে আমার ভোট কেন্দ্রের আশেপাশে যারা আছে, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছে, আমাদের স্যার বলছে বিএনপি দল মত নির্বিশেষে সকলের কাছে যা ভোট চাইতে হবে। কার কাছে? সকলের কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক,
প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিসে শুরার সদস্য, বেলকুচি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম সোহেল, সম্মানিত দৌলতপুর ইউনিয়ন জামাতের আমির মোহতারাম মৌলানা সাইদুল ইসলাম মোতাহার ভাই, উপস্থিত দৌলতপুর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি দ্বয়, বিভিন্ন ইউনিট থেকে আগত সম্মানিত কর্মী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে কথা একটাই যে ক্ষুধার সময় মানে ক্ষুধা বেশি লাগলে পরে কথা কোনোটাই ভালো লাগে না, তবু কিছু কথা বলার জন্য বলা হয়েছে, আমি বলবো। আমার উপর আবার এই বিষয়েরই দায়িত্ব, অর্থাৎ নির্বাচন, কাজে যেখানেই যাই নির্বাচনের কথাই বলি। তো আপনাদের কাছে নির্বাচনের কথাই বলবো। এই যে আপনারা কিছুক্ষণ আগে শুনলেন 8টা কমিটি করার কথা, যে কমিটিগুলোকে আপনারা ইউনিটও বলতে পারেন। আমাদের ইউনিট আছে না, ইউনিট তো আছেই, যেমন পুরুষ ইউনিট আমাদের আছে, মহিলা ইউনিটও আছে। এগুলোকে আমরা এখন কমিটি বলছি, এতদিন ছিল ইউনিট, এখন বলছি আমরা কমিটি। কমিটি কেন বলছি? ইউনিটের কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু কমিটির বৈশিষ্ট্য থাকে অন্য ধরনের। ইউনিটের বৈশিষ্ট্য আর কমিটির বৈশিষ্ট্য এক না। ইউনিট যেটা হয় সেখানে একজন সক্রিয় সভাপতি থাকে, কিছু কর্মী থাকে কয়েকজন, তারা মাসে 4টা প্রোগ্রাম করে, এয়ানত দেয়, নিসাব দেয়, রিপোর্ট দেয়, এই কাজগুলো করে, এগুলো হলো ইউনিট। কিন্তু নির্বাচনের সময় আমরা যে সমস্ত কমিটি করে থাকি, এই কমিটিগুলো ওই ইউনিটের মতো না, এটা একটা জাস্ট কমিটি। আমাদের কমিটিতে থাকবে হলো যারা মনে প্রাণে জামাত ইসলামীকে ভালোবাসে, হয়তো কোনো কাজ করে না, নিয়মিত বৈঠকেও হয়তো আসে না, তারপরে রিপোর্টও রাখে না, তারপরেও সে জামাত ইসলামীর লোক। তাকে যদি জিজ্ঞাসা করে কেউ একজন, ভাই সামনে তো নির্বাচন, কি করবেন? কয় কি আর করবো, আমরা তো যা করি তাই। বলে কি? বলে দাড়িপাল্লা। এই যে ধরনের কিছু লোক আছে, এদেরকে নিয়ে আমরা কমিটিগুলো করব। আমাদের কর্মীরাও থাকবে, পাশাপাশি জামাত ইসলামীকে যারা ভালোবাসে তারাও এই কমিটির মধ্যে থাকবে। আমরা প্রাথমিকভাবে আপনাদের কাছে বলেছি প্রত্যেক কমিটিতে 21 জন করে সদস্য করার জন্যে। তো এই 21 জনই শেষ না, আপনারা এই 21 জন করে প্রত্যেক কমিটিতে 21 জন করে করার পরও যদি আরও যদি মানে লোক আপনারা ইনক্লুড করতে পারেন এর মধ্যে, তাহলে ভালো হয়। কারণ আমরা 21 জন মানে 8টা 8 দিয়ে যদি গুণন করি, 8টা ইউনিট, 8টা কমিটি 8 দিয়ে গুণন করলে 8 কুড়ি কত? 160, আর মানে আরও 8 জন না, 68 এরকম হয়। কিন্তু কেন্দ্রের চাহিদা তা না, কেন্দ্রের চাহিদা হলো কমপক্ষে 200 লোক প্রত্যেকটা সেন্টারে চাই। এই যে কমিটিটা হবে এটা কিন্তু সেন্টার ভিত্তিক হবে, কি বলেন, ঠিক কিনা? যতগুলো ভোট কেন্দ্র আছে ভোট কেন্দ্র ভিত্তিক 8টা করে কমিটি হবে, জামাতের, মহিলা জামাতের, ছাত্র শিবিরের, ছাত্রী সংস্থার, তারপরে শ্রমিক কল্যাণের, যুব বিভাগের, তারপরে ওলামা বিভাগের, এইভাবে চাওয়া। এখন এটা কাজটা একটু সহজ এই কারণে হবে যে আমরা যে ভোট কেন্দ্র এলাকার জন্য এই কমিটিটা করব, সেই ভোট কেন্দ্র এলাকাটা তো খুব বেশি বড় না, তাই না? এই হয়তো 2-1টা পাড়া, 1-2টা পাড়া, আবার কোনো কোনো এক পাড়াতেই মানে হয়ে যায় অনেক লোক হয়ে যায়, ভোটারের সংখ্যার উপর নির্ভর করে হয়। এই ধরেন 2000, 1800 বা 3000 বা বড় জোর ধরলাম 4000, এই পরিমাণ ভোট নিয়েই একটা ভোট কেন্দ্র হয়, কি বলেন, ঠিক কিনা? এই প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিকই কমিটি হবে। আর এই কমিটির যারা সদস্য হবে তারা এই ধরেই নিলাম আমরা 4000 লোক হলো, 4000-এর মধ্যে 2000 তো মহিলা থাকবে, তাই থাকবে না? আর 2000 থাকবে পুরুষ। এই 2000 লোককে কি আমরা চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো, কারণ তারা আমারই প্রতিবেশী।
আমিও ওই এলাকারই ভোটার, কি বলেন ঠিক কিনা? তো আপনারা এই কমিটির ভিতরে এই ধরনের লোক ইনক্লুড করবেন যাদেরকে আগামীতে মানে আমরা সেন্টার এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারবো, এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারবো। তো এই মানে এজেন্ট হিসাবে তো আর খুব সব মানুষকে দেওয়া যাবে না। এই যে 8টা কমিটির যে এই 200-র মতো অথবা 160 জনের মতো লোক থাকবে, এদের মধ্যে থেকে বাছাই করে পুরুষদের ভেতর থেকে পুরুষ বুথের জন্য এক একটা বুথের জন্য 3 জন করে এজেন্ট ঠিক করতে হবে। কথাটা একটু ভালো করে শোনেন। লাগবে কিন্তু একজন এজেন্ট, একজনের বেশি তো একটা বুথে আপনার এজেন্ট দিতে দিবে না। কিন্তু আমরা 3 জন কেন করব? 3 জন করার কেন্দ্রের একটা আছে, ওই যে একটা কথা আছে না, আল হারবো খেদাউন, অর্থাৎ কি যুদ্ধ হচ্ছে চালবাজি। তা আমরা একটু চালবাজির আশ্রয় নেই। সেটা কি, আলী আলম ভাইয়ের নামে একজন এজেন্ট হইল, আর আমরা আর এমন একজন মানুষের জন্য টাকা জমা দেব যে কোনোদিন ভোট আমার মানুষের কাছে চাইবো না, কিছুই করবো না, খালি তার টাকাই জমা দেবো। আর ওই তার মানে প্রার্থিতা পদটা যাতে টিকে থাকে এই জন্য সব সঠিক তথ্যগুলো দিয়ে টাকা পয়সা দিয়ে আমরা তার নাম জমা দেব। কেন জমা দেব? যে এর জন্য আমরা আরেকজন পাবো, এজেন্ট পাবো। এর যে এজেন্ট হবে সেও তো আমাদের লোক, তাই না? সেও তো আমাদের লোক। ও বুথে যায় কিন্তু আমাদের কাজই করবে, ওর কাজ করবে না, কারণ ও তো ভোট চাই না, ও তো দাঁড়াই নাই। অ্যাকচুয়ালি আইনত দাঁড়াইলেও আসলে তো সে দাঁড়ায় নাই, সে তো আমাদের লোক। তাহলে ওর জন্য আমরা আর একজন এজেন্ট পাবো। তাহলে 2 জন হলো, আর একজন অতিরিক্ত রাখবো। হঠাৎ করে একটা লোকের কোনো অসুবিধা হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, তাহলে তো ওই জায়গা ওই বুথটা খালি যাবে। তো খালি যাওয়ার তো সুযোগ নাই। তখন কি করব? প্রিজাইডিং অফিসারকে বলে ওই যে অতিরিক্ত একজন আছে তাকে নিয়ে ওখানে বসায় দেবো যে আমাদের একজন এজেন্ট, এই বুথের এজেন্ট অসুস্থ হয়ে পড়ছেন, কাজেই আপনি একটু অনুমতি দিলে আমি আমার আর একজন এজেন্ট দিতে চাই। দেওয়া যাবে, এটা আইনসঙ্গত। তাহলে এই 3 জন করে এজেন্ট প্রত্যেক বুথের জন্য আমরা তৈরি করব, পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রেও। মহিলাদেরকেও বলতে হবে, আপনাদেরই সহযোগিতা করতে হবে, কেননা সব জায়গায় তো এত আমাদের পুরুষ কর্মী যত বেশি আছে, পুরুষ সমর্থক যত বেশি আছে, মহিলা কর্মী সমর্থক অত বেশি নাই। কাজেই ওদেরকেও আপনাদেরই সহযোগিতা করতে হবে। আপনাদেরই মা ও বোন, আপনাদের স্ত্রী, আপনাদের খালা ফুবু, তাদেরকে দিয়েই সব ইউনিটগুলো করবেন আপনারা। করে তাদের ভেতর থেকে চালাক, চতুর, শিক্ষিত, সাহসী এ ধরনের 3 জন করে প্রত্যেক বুথের জন্য 3 জন করে এজেন্ট আপনারাই সহযোগিতা করে ঠিক করে দিবেন। তো যাই হোক প্রিয় ভাইরা আমার, তো এই যে আপনারা 3 জন করে এজেন্ট ঠিক করে দিচ্ছেন,